সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি। আজকে দেখাবো মা বৈষ্ণব দেবীর যাত্রা। কলকাতা থেকে নিউ দিল্লি প্লেনে এসেছিলাম। আমি এখন নিউ দিল্লিতে। এই ট্রেনটি ছাড়বে 7:05-এ। 22461 শ্রী শক্তি এক্সপ্রেস। এটা পৌঁছাবে আগামীকাল ভোর 5:40-এ জম্মু কাটরা স্টেশনে। আমরা চলে এসেছি এখন কাটরা স্টেশনে। তো এখান থেকে অটোতে করে যেতে হবে বাস স্ট্যান্ড। সেখান থেকে স্টেশনটা খুব সুন্দর, একদম পাহাড়ের গায়ে। এখান থেকে মন্দির দর্শনের পর্চি পাওয়া যায়। কাটরা স্টেশনে লেডিস এবং জেন্টসের পায়খানা বাথরুম, স্নানাগার আছে এবং লকার রুম আছে। তবে লকার রুম রাত 10টা থেকে 6টা পর্যন্ত বন্ধ থাকে। আমাদের রিটার্ন টিকিট ছিল রাত 3:50-এ। আমাদের কাছে অনেক লাগেজ থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে এইখানে কোনো একটা হোটেলে আমরা স্নান করে লাগেজপত্র রেখে তারপর আমরা মন্দির দর্শনে যাব। এই হোটেলে ম্যানেজার আমাদের স্টেশন থেকে বুক করেছিলেন। তখন আমাদের বলেছিলেন যে স্টেশন থেকে আসা যাওয়া এবং দর্শনদরি পর্যন্ত আসা যাওয়া সমস্ত গাড়ি ব্যবস্থা উনি করবেন এবং সেটা ফ্রিতে। কিন্তু পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল 3:50-এ। আমি আগেই তাকে জানিয়েছিলাম। তাতে উনি পৌঁছে দেবেন বলে রাজিও হয়েছিলেন, কিন্তু আমাদের পৌঁছে দেননি। তাই হোটেল নিলে স্টেশনের কাছাকাছি নেবেন, যাতে এখানে পায়ে হেঁটে স্টেশনে পৌঁছানো যায়। হোটেল ম্যানেজার বহুত আচ্ছা আপনি। जय माता दी, जय माता दी, जय माता दी। মন্দিরে যাব, দর্শন করতে যাব। অনেকটা রাস্তা। আমরা এখন সকাল 9টা নাগাদ বেরোচ্ছি। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। টিফিন দিয়েছি না, রুটি আর একটা সবজি নিচ্ছি। এই আমাদের রুটি সবজি এই খেয়ে দিয়ে বেরোবো। তারপর দেখা যাবে রাস্তাঘাট কিছু পাওয়া যায় কিনা। বাস স্ট্যান্ডের কাছে এটা পর্চি কাউন্টার। এখান থেকে পর্চি পাওয়া যায়। পর্চি হলো এক ধরনের পারমিশন। মন্দির দর্শন করতে গেলে তার আগে একটা পর্চি নিতে হয়। এতে কোনো পয়সা লাগে না, শুধু আধার কার্ড দেখালেই একটা ফটো তুলে নেবে, সাথে একটা কার্ড দিয়ে দেবে। দর্শন করে ফিরে আসার সময় এই কার্ডটা ফেরত দিতে হবে। দেখে মনে হচ্ছে প্রচণ্ড ভিড়, কিন্তু বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় না, তাড়াতাড়ি পর্চি পাওয়া যায়। হাওড়া, শিয়ালদা, কলকাতা থেকে ডাইরেক্ট এখানে আসার ট্রেন নেই, তবে জম্মু তাওয়াই পর্যন্ত আছে। জম্মু তাওয়াই থেকে আবার ট্রেনে করে কাটরা আসা যায়, কিংবা জম্মু তাওয়াই থেকে বাসে এখানে আসা যায়। আমরা এখান থেকে পড়ছি নিয়ে এলাম। আমাদের হোটেল থেকে গাড়ি দিয়েছে, সেই গাড়িতে করে এখন যাব দর্শনদারি। সেখান থেকে আমরা হেঁটে যাব। পারমিশন আমরা পেয়ে গেছি। এই যে পারমিশন, আমরা আগের থেকে একটা পারমিশন করেছিলাম, কিন্তু সেটা ওরা দেখলোই না। শুধু আধার কার্ডটা দেখলো, আমাদের ছবি তুললো। ছবি তুলে আমাদের পারমিশনটা দিয়ে দিল, আমাদের পারমিশনের কার্ডটা দিয়ে দিল। এইখানে এই দোকানটার কাছ থেকে আমরা সমস্ত কেনাকাটা করলাম, পুজোর জিনিসগুলো নিয়ে এবার এখান থেকে আমরা হাঁটা দেবো। এই আছে সেই রাস্তা। এই রাস্তা দিয়ে এখন আমরা হাঁটা শুরু করবো। করে পাহাড়টি দেখা যাচ্ছে। মিলে বলো জয় মাতা কি। আমরা এখন যাত্রা শুরু করছি। জয় মাতা। এখন সকাল 10টা বাজে। অনেক দূর থেকে আমাদের লাইন। দর্শনদারি কিছুই দেখা যাচ্ছে না, অথচ লাইনে আমরা দাঁড়িয়ে আছি। কখন পৌঁছাবো কোনো ঠিক নেই। এখানে মেশিনের সাহায্যে বডি, ব্যাগ এসব চেক করা হয়। আমাদের চেকিং শেষ হয়ে গেছে, এবার আমরা যাত্রা শুরু করছি। দর্শনদারি থেকে আমাদের চেকিং হয়ে যাওয়ার পর আমরা এখন এগোচ্ছি। হ্যাঁ, ফটো লেনা কি রে? আচ্ছা, মানে এখানে ফটো নেওয়ার জন্য তুমি এখানে দাঁড়িয়ে ফটো নিতে পারবে। মানে এখানটা বানগড়ের কিতরে आगे 500 मीटर आगे 500 मीटर आगे। आइए आइए, मैं साइकिल वालों में साथ है। आते टाइम मिलेगा फोटो, आते टाइम। अच्छा, এই বাবান, এটা হচ্ছে লঙ্গরখানা। ফ্রিতে খাওয়া যায়।
এটা বানগঙ্গার লঙ্গরখানা। পালকি ও ঘোড়ার প্রিপেইড কাউন্টার। পালকি অথবা ঘোড়ার যদি দরকার পড়ে তাহলে এখান থেকে নেওয়া যেতে পারে। এখানেও ঘোড়া পাওয়া যায়, যদি কেউ আগে থেকে ঘোড়া বুক না করে তাহলে এখান থেকে বুক করতে পারে। ঘোড়া, তারপরে পালকি। এই রাস্তাটা ঘোড়ার গু পাড়িয়ে যেতে হবে, কিছু করার নেই। এটা হলো সেই বানগঙ্গা। এখান থেকে অনেকে স্নান করে তারপর দর্শন করতে যায়। তা আমরা তো স্নান করবো না, আমি একটু জল মাথায় দিতে যাচ্ছি, জল মাথা দিয়ে বেরিয়ে যাবো। शिव मंदिर रास्ता, তিনদিকে রাস্তা আছে। और बाबा जी का निःशुल्क बिना पैसे धर्मशाला। এখানে ধর্মশালা আছে তো। এখানে প্যারামিটার ভাড়া পাওয়া যায়। ছোট বাচ্চাদের নিয়ে পাহাড়ের রাস্তা হাঁটা খুব অসুবিধা, তাই এখান থেকে প্যারামিটার ভাড়া করে নিয়ে যেতে পারেন। বানগঙ্গা থেকেই শুরু হলো চড়াই রাস্তা। আর এই রাস্তার দুধারে ছোট বড় অনেক মন্দির দেখা যাচ্ছে। এই রাস্তায় ঘোড়ার গু পরিষ্কার করার লোক কিন্তু সবসময় রেডি আছে। सोडा সোডা, লেবু সোডা। জুস খাবি? ওই রাস্তার দুধারে খাবার জিনিসের দোকানের কোনো অভাব নেই, তবে আমাদের ঠান্ডা জল শরবত ছাড়া আর কোনো জিনিসই খেতে ইচ্ছা করলো না। এটা হচ্ছে চরণ পাদুকার মন্দির। এর ভেতরে ফটো তোলা নিষেধ, তবু আমি দুটো ছবি তুলেছিলাম। পুরাণের কাহিনী অনুযায়ী এখানে মা বৈষ্ণব দেবী কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন, তার পায়ের ছাপ এখানে রয়েছে। দুর্গার 9টা রূপের মূর্তি আছে, শিব পার্বতীর মূর্তি আছে। সবাই চরণ পাদুকা দেখে এসছি।
এটা একটা শর্ট রাস্তা, এই সিঁড়ি দিয়ে উঠেছি। এখন কতটা উঠবো বুঝতে পারছি না, তবে কিছু দূর যাওয়ার পর একটা নতুন রাস্তা পাওয়া যেতে পারে, দেখি। সেটা নাকি শুনেছি একটু সরল, অত চড়াই নেই। দর্শনদরি থেকে মা বৈষ্ণোদেবী ভবন 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার পুরো পাহাড়ে চড়তে হবে। রাস্তা খুব চড়াই রাস্তা, তাকে শর্ট রুটে যাওয়ার জন্য এই সিঁড়িগুলো রয়েছে। এটা একটা সিঁড়ি রাস্তা। এখানে একটা দোকানে বসে একটা লেবু সোডা পানি বলতে হয় এখানে, দাম 30 টাকা পার গ্লাস। ওই সোডা জলের সাথে একটু লেবু আর লবণ ইত্যাদি মিশিয়ে একটা শরবত মতো বানায়। এটা একটু খেলাম, দারুণ টেস্টি। কিছু দূর অন্তর অন্তর এই বাজনাগুলি দেখা যায়। এরা বাজনা বাজিয়ে তীর্থযাত্রীদের উৎসাহ দিচ্ছে। এর বিনিময়ে ওরা কিছু উপার্জন করে। জায়গায় জায়গায় এরকম বসার জায়গা রয়েছে, কেউ রেস্ট নিতে চায়। শুনেছিলাম দিনের বেলা লোক কম হয়, রাতের লোক বেশি হয়। এখন দেখছি দিনের বেলাও লোক কম নয়, রাত্রেবেলা আর কি হবে, এর চেয়ে বেশি হবে। সময় কম লাগলেও সিঁড়ি দিয়ে ওঠাটা খুব কষ্টকর। যাদের হার্টের রোগ আছে এবং পায়ের রোগ আছে তারা সিঁড়ি বেয়ে উঠবেন না। এখান থেকে ভিউটা দুর্দান্ত, দারুণ লাগছে। ক্যামেরা আসবে কিনা বলতে পারছি না, বড্ড কুয়াশা। চলো এখন বাজে দুপুর 1:40। আমরা চলে এলাম প্রায় 6.5 কিলোমিটার। এই অর্ধকুমারী যার এই মোড়টাতে আমরা ওয়েট করছি। এখান থেকে ভিউটা অবশ্য খুব সুন্দর। আমার ক্যামেরা নাও আসতে পারে, কারণ প্রচণ্ড মেঘলা হয়েছে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখাবার। আমরা এই নিচের রাস্তা দিয়ে এলাম, আর এই যে উপরের রাস্তাটা চলে যাচ্ছে ডান দিকে, এটা যাবে অর্ধকুমারী হয়ে যাবে। আর এই যে বাঁ দিকের রাস্তাটা আছে, এটা হচ্ছে হেমকুণ্ড হয়ে যায়। এখানে ঘোড়া চলে না, শুধু গাড়ি চলে। আর এই রাস্তাটা গেলে পরে এখানে 1 কিলোমিটার কম পড়বে। আর অর্ধকুমারী যেতে গেলে অনেক সময় লাগবে, ওই জন্য আমরা অর্ধকুমারী হয়ে যাচ্ছি না।
এখানে যারা কারে যেতে চায় তাদের জন্য এখানে লাইন দিতে হয়, টিকিট করতে হয়। যারা অনলাইনে টিকিট করতে পারে, আর অনলাইনে টিকিট না করলে এখানে দাঁড়াতে হয়। যদি টিকিট থাকে তা দেবে, কিন্তু কাউন্টারে কাউকে দেখতেও পাচ্ছি না। এখানে ব্যাটারি কার। আমি এখন এই রাস্তা দিয়ে চলছি, এই সেই ব্যাটারি কারের রাস্তা। গাড়ি এখন নেই, সব মনে হয় বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে না। গাড়ি নিতে গেলে অনলাইনে নিতে হয়, আর নাহলে এখানে টিকিটও পাওয়া যায়। এই রাস্তাটাই ঘোরা চলে না, খুব সুবিধা। আর ঘোড়ার ঘুরে গন্ধ শুকতে হয় না। এই যে এই ব্যাটারি গাড়ি। এই রাস্তা আরেকটা সুবিধা আছে, যদি কেউ অসুস্থ হয় তাহলে অ্যাম্বুলেন্সের সুবিধা পাওয়া যায়, কিন্তু এই রাস্তায় কিন্তু ঘোড়া পাওয়া যায় না। এই একটা থেকে সুবিধা। এই গাড়িগুলি সব ব্যাটারিতে চলে। ও কি কুয়াশা! সামনেই একটা রাস্তা নিচে দিয়ে নেমে গেছে, দেখাই যাচ্ছে না। এই রাস্তাটা গেছে তারাকোট হয়ে কাটরা বাস স্ট্যান্ড। এটা একটা নতুন রাস্তা। কিছুটা আসার পর আবার ডান দিকে একটা রাস্তা গেছে, এটা কিন্তু অর্ধকুমারের দিকেই আছে। আর সোজা আমি যাবো সোজা। আর নিচের রাস্তাটা কিন্তু অন্য রাস্তা, এটা নতুন হয়েছে। ওই নিচের রাস্তাটা অন্য রাস্তা। সমস্ত ভক্তরা এইভাবে তারা মায়ের নাম নিতে নিতে চলে যাচ্ছে। এই জায়গাগুলোতে ধস না হয়, সেই কারণে প্রোটেকশনের ব্যবস্থা করছে। পাহাড়টা খুব ডেঞ্জারাস। প্রচুর কুয়াশা, ছবি কিছু উঠছে না। আমি মাতা বৈষ্ণবদেবী মন্দির এই নিয়ে আমি তৃতীয়বার যাচ্ছি। প্রথমবার গিয়েছিলাম তখন এই রাস্তা ছিল না, 1992 সালে। আর দ্বিতীয়বার গিয়েছিলাম 2000 সালে, তখন এই রাস্তাটা হয়েছিল। আমি এই রাস্তা দিয়ে তখন গিয়েছিলাম। এখন দেখছি আরেকটা রাস্তার সাথে সংযোগ হয়েছে, সেটা তারাপুর হয়ে যায়। প্রথমবার যখন আমি এসেছিলাম 1992 সালে, তখন আমি আমার বন্ধু কৌশিকের সাথে এসেছিলাম। কৌশিকের তার বাবা মার সাথে এসেছিলাম। কৌশিকের বাবা মা এবং মাসি মামা এদের সাথে আমি এসেছিলাম। তখন আমি জানতাম না যে বৈষ্ণোদেবী মন্দিরে আসছি। জানি না, এখানে লোকে বলে যে মা যাকে ডাকে সেই আসতে পারে, অন্য কেউ আসতে পারে না। হয়তো তাই হবে। তো আমাদের যাওয়ার কথা ছিল কেদার বদ্রী, গোমুখ কেদার বদ্রী। তো কোনো কারণবশত আমরা এই মন্দিরে চলে এসেছিলাম, এই কাটরাতে। মানে জম্মুতাও এসেছিলাম, এখান থেকে বৈষ্ণোদেবী দর্শন করে তারপর আমরা হরিদ্বার ঋষিকেশ হয়ে গোমুখ, তারপর কেদারনাথ বদ্রীনাথ হয়ে আলমোড়া রানীক্ষেত
কৌসানি আলমোড়া রানীক্ষেত হয়ে নৈনিতাল কাঠগোদাম হয়ে লখনৌ গিয়েছিলাম। তো এই পুরো এই ট্যুরটাতে বলতে গেলে আমি খরচা শুধু যাতায়াত ভাড়াটাই দিয়েছিলাম। ওনারা পুরো আমার খাওয়া থাকা খরচা পুরোটা ওনারাই দেয়া করেছিলেন। তবে সেটা তখন আমি বুঝতে পারিনি, অনেক পরে বুঝতে পেরেছিলাম। যাই হোক, ওনাদের কাছ থেকে ট্রেকিং করা কী জিনিস সেটা শিখেছিলাম। কীভাবে পাহাড়ে হাঁটলে কষ্ট কম হবে, সুবিধা হবে, তাড়াতাড়ি পৌঁছানো যায়, ওনারা আমাকে শিখিয়েছিলেন। আমি সেই মতো হেঁটেছিলাম, সত্যি আমার খুব সুবিধা হয়েছিল। এখনও পর্যন্ত সেটা বলতে পারিনি। এখন এই যে 3 বার এলাম, আমার তেমন কষ্ট হয়নি। আমি আমার সাথে যাদের নিয়ে এসেছিলাম তাদেরও তেমন কষ্ট হয়নি। যাই হোক, এখন চলছি বৈষ্ণব দেবী মাতা 3য়বারের পর। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে এখানে, অনেক খাবার দোকান, জলে, তারপরে বসার জন্য, রেস্টুরেন্টের জন্য অনেক জায়গা হয়েছে। তারপরে গাড়ি ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে। এসব আগে ছিল না, ঘোড়া অ্যাম্বুলেন্স কিছু ছিল না। 1992 সালে যখন গেছিলাম তখন ঘোড়াটাও কিন্তু ছিল না, ঘোড়া ডুলি কিছু ছিল না। আর যখন আমি 2000 সালে গেছিলাম তখন ওই পুরনো রাস্তা দিয়ে ঘোড়াটা পেয়েছিলাম, কিন্তু এই রাস্তাতে গাড়িটা ছিল না, শুধু পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। তাও খুব কম লোক হতো, রাস্তা তো 2-1টা লোকের সঙ্গে দেখা পেয়েছিলাম। এখন তো প্রচুর লোক যাচ্ছে আসছে। যাই হোক, 3য়বার দর্শনটা কেমন করি। আজ জুলাই মাসের শেষ দিন, প্রচণ্ড মেঘ করেছে, এত মেঘ করেছে যে পাশের পাহাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। মা বৈষ্ণবদেবী এই কাটরার একটি গ্রামে রত্নাকর সাগরের কন্যারূপে জন্মগ্রহণ করে। মাত্র 9 বছরের বয়স থেকে উনি তপস্যা করতে শুরু করেন। সেই সময়টা ছিল শ্রী রামচন্দ্রের বনবাসের সময়। ওরে বাবা, প্রচুর রয়েছে হাতের সামনে, মোবাইল সাবধান। মা বৈষ্ণবদেবী কাটরার এক পাহাড়ের গুহাতে তপস্যা করতে শুরু করেন। সাধক গোরক্ষনাথের শিষ্য ভৈরবনাথ একদিন দেবীকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে যান এবং দেবীকে ধরতে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় হনুমান তাকে বাধা দেয়। তারপরেও ভৈরবনাথের তাড়নায় তিনি একটি গুহার ভিতরে তপস্যা শুরু করেন। প্রায় 9 মাস তিনি তপস্যা চালিয়ে যায়। সেই জন্য এই জায়গাটার নাম হয় অর্ধকুমারী। তারপর তপস্যার শেষে উনি ভৈরবনাথকে মুণ্ডচ্ছেদ করেন এবং তার মাথাটা পড়ে যায় মার ভবন থেকে প্রায় 3 কিলোমিটার উপরে। সেই সময় ভৈরবনাথের চেতনা হয়, তখন মার কাছে ক্ষমা চায়। তখন মা তাকে আশীর্বাদ করে। মার দর্শন করার পর যদি কেউ ভৈরবনাথের দর্শন না করে তবে এই যাত্রাটা সম্পূর্ণ হবে না। মন্দিরের কাছে অনেকগুলি ভবন তৈরি করা আছে, সেখানে তীর্থযাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য ব্যবস্থা আছে এবং থাকারও ব্যবস্থা আছে। আমি ভবনের একদম কাছেই চলে এসেছি। এরপর আর আমি ছবি তুলতে পারবো না, তার কারণ আমাকে এখন লকারে মোবাইল, ব্যাগ, জুতো ইত্যাদি সব জমা রেখে তবে মন্দির দর্শন করতে যাব। একেবারে মায়ের মন্দিরের কাছেই চলে এসেছে। একটু গেলেই এখানে লকার আছে, লকারে সব জিনিসপত্র রেখে দিয়ে যাব। এখানে প্রচুর লকার আছে, শুধু তালাটা কালেকশন করে এখানে যে কোনো একটা লকারে রেখে দিতে হবে, খোলা আছে সেখানে। এখানে ব্যাগ, মোবাইল, ঘড়ি, চামড়া জিনিস কোনো অ্যালাউ নেই। ঠাকুর দর্শন করার পর একটু খেতে বসছি। এখানে সব প্লেট সিস্টেম পাওয়া যায়, হচ্ছে ডাল ভাত, রাজমা ভাত, আমরা এখন চলেছি ভৈরবনাথের মন্দিরের উদ্দেশ্যে। প্রচণ্ড চড়াই, রোপওয়েটা বন্ধ হয়ে গেছে, তাই আমাদের পায়ে হেঁটে চলতে হলো।
মা বৈষ্ণোদেবী দর্শন করার পর ফিরে আসার সময় দেখলাম একটি রাম সীতার মন্দির এবং একটি হনুমানজির মন্দির। তার থেকে একটু নিচে নেমে গেলাম যেই, তখন দেখতে পেলাম একটি শিবের মন্দির। শিবের মন্দির একটি গুহার ভেতরে, সেখান থেকে জল কন্টিনিউ বেরিয়ে আসছে এবং সেই জল এত ঠান্ডা এবং এত সুস্বাদু যে কল্পনা করা যায় না। এখানে ঘোড়া পাওয়া যায়, কিন্তু ঘোড়াটা এই রাস্তায় আসবে না, আবার সেই অর্ধকুমারী হয়ে আবার কাটটা যায়। আমি ভেবেছিলাম এখান থেকে আপ অ্যান্ড ডাউন নিয়ে নেবো, কিন্তু এরা হবে না, তাই আমার চলতে হলো। ভৈরবনাথে যাওয়ার পথে বৈষ্ণোদেবী মন্দিরটা দারুণ হয়েছে। এখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর। আজকে মেঘলা থাকার জন্য একদিকে খুব সুবিধা হয়েছে যে দুপুরের গরমের তাপটা আমাদের সহ্য করতে হয়নি। বাবাই, বাবান, বাবান, মোটা ঘোড়া সব ক্লান্ত হয়ে পড়েছে। এই 2 কিলোমিটার প্রচণ্ড চড়াই। আমাদের সময় বাঁচাতে আমরা সিঁড়ি ব্যবহার করেছিলাম। প্রায় 1000 ধাপ আমাদের সিঁড়ি অতিক্রম করতে হয়েছে, ফলে সবাই আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এখন রাত 8টা, এই সন্ধ্যারতি সবে শেষ হলো। এতক্ষণ মন্দির বন্ধ ছিল, তাই ভিড়টা প্রচণ্ড বেড়ে উঠেছে। তা ভিড়টা বেশিক্ষণ থাকলো না, কিন্তু নিমিষের মধ্যে ভিড়টা কেটেও গেল। আমাদের দর্শন খুব ভালোভাবেই হয়েছে। প্রায় আধ ঘন্টার মধ্যে আমরা দর্শন করে বেরিয়ে আসতে পারলাম। তো মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ফটো তুলতে পারলাম না। আমরা ভৈরবনাথ দর্শন করলাম, খুব ভালোভাবে দর্শন করলাম। এখন দর্শন করে আমরা ফিরছি। এখন বাজে প্রায় 8:15 হবে। আবার পরে দেখা হবে। রাতে ভৈরবনাথ দর্শন করে আসার পর বৈষ্ণোদেবী মন্দিরটা ভবন, মাতাজি কা ভবন রাতে আলোতে দেখতে এত সুন্দর লাগছে, কল্পনার বাইরে। জয় মাতা কি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো যায় আসে না, কিন্তু আমি নতুন ভিডিও করার জন্য একটু উৎসাহিত হব। এখন রাত 9টা বেজে গেছে। কয়েক ঘন্টা আগে পর্যন্ত এই রাস্তা কত জমজমাট ছিল, এখন কত শান্ত হয়ে গেছে। ভক্তরা এখনও আসছে, এখনও মার দর্শন করার জন্য তারা নিচ থেকে উপর উঠে আসছে। সারা রাত দিন সমানে দর্শনার্থীদের আনাগোনা চলতেই থাকে, এখানে কখনো থেমে যায় না। পাহাড়ের উপর থেকে কাটরা শহরটাকে দেখতে খুব অপূর্ব লাগছে, যেন দীপাবলি উৎসব লেগেছে।
এই দোকানে মেশিনের সাহায্যে পা থেকে মাথা পর্যন্ত বডি ম্যাসাজ করা হয়। দর্শনদড়ি থেকে ভবন পর্যন্ত সমস্ত দোকান দিনরাত খোলা থাকে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।